নমস্কার। অঙ্ক নিয়ে ভয় আর নয়। আজকের ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিক পরীক্ষার ম্যাথ সাজেশন নিয়ে আলোচনা করব। কোন কোন উপপাদ্য বা সম্পাদ্য বা অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে, আস্থা একদম সহজ করে বুঝিয়ে দেব। তাই দেরি না করে খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। ওয়েলকাম টু সহজে ম্যাথসকো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের আজকে অষ্টম শ্রেণীর যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে, সেই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নের তালিকা নিয়ে এসেছি। তো এই প্রশ্নগুলো নিয়মিত অভ্যাস করলে তুমি অবশ্যই তোমার পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে বসতে পারবে। তো চলো, প্রথমে আমরা পাটিগণিতের কিছু অঙ্ক দেখে নিব। প্রথমে দেখো, ত্রৈরাসিক পদ্ধতি থেকে অঙ্ক দিয়েছে। একের দাগের যেটা দিয়েছে সেটা হলো 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে। ত্রৈরাসিক পদ্ধতিতে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন লাগবে? এটা একটা তোমাদের ত্রৈরাসিক পদ্ধতি চ্যাপ্টার থেকে দিয়েছি। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এরপরে আমরা 2 নম্বর অঙ্ক দেখে নেব। দেখো, 2 নম্বর অঙ্কতে বলেছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 30 দিন সময় লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? এটাও দেখো, এটাও ত্রৈরাসিক পদ্ধতিতে হয়ে যাবে। তো চলো, এরপর 3 দাগের অঙ্কটা দেখে নিই। দেখো, 3 দাগের অঙ্কে বলেছে, এটা তোমরা স্টার মার্ক করে রাখো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এটা পরীক্ষায় বারবার দেয়। চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়। ওই পরিবারকে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? তাহলে এটা তোমাদের শতকরা চ্যাপ্টার থেকে দিয়েছে। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। এটা তোমাদের বইতে দেখবে, তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে, পেঁয়াজের দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি। ওই অঙ্কের মতোই হবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো। অঙ্কগুলো যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তখন এর জন্য আর একটা ক্লাস নিয়ে আসবো, যেখানে এই অঙ্কগুলোর সলিউশন করে দেখাবো, ঠিক আছে? তো চলো, এরপরে অঙ্ক দেখে নিই। এরপরে 4 দাগে দেখো, বলেছে কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 35% ইংরেজিতে এবং 30% গণিতে ফেল করেছে। যদি 15% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? এটা হলো 4 দাগের অঙ্ক। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও তোমাদের শতকরা চ্যাপ্টার থেকে দিয়েছে। এরপর আমরা 5 দাগের অঙ্ক দেখব। দেখো, 5 দাগের অঙ্কে দিয়েছে কি? 5 দাগের অঙ্ক বলেছে একটি খনিতে লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেত গতিতে চলে, তবে 6 মিনিটে কত মিটার নিচে নামবে বা কত মিটার নিচে থাকবে? দেখো, সমবেত গতি মানে কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে পড়েছি ত্বরণ মন্দন। তো সেই সমবেত বলতে এখানে মন্দনের বেগ নিয়ে নিচে নামছে, ওই জন্য মন্দন নিয়ে নিচে নামছে, ঠিক আছে? তো ওই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে। ওই কনসেপ্টের উপরে এই অঙ্কটা সলিউশন করা যাবে, ঠিক আছে? তো এরপর নেক্সট আমরা 6 দাগের অঙ্ক দেখে নিব। 6 দাগের অঙ্ক বলেছে, দেখো 20 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:2। কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত সমান হবে? এটাও বা এই টাইপের একটা অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় পড়ে, তাই এটা স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে? এরপর 7 দাগের অঙ্কটা দেখো। 7 দাগের অঙ্কে কি বলেছে? 7 দাগের অঙ্ক কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। 7 দাগ 6 দাগ প্রায় একই রকম অঙ্ক, একটু আলাদা, ঠিক আছে? তো দুটো যে টাইপের অঙ্ক, সেই টাইপের কিন্তু একটা অঙ্ক তোমাদের পড়ে। এইখানে 7 দাগের অঙ্ক বলেছে, দেখো 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3 এবং 15:7। তাহলে এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত কি হবে? ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা স্টার মার্ক দিয়ে রাখো। এরপর দেখো, এরপর আমরা 8 দাগের অঙ্ক দেখবো। 8 দাগের অঙ্কে কি বলেছে? দেখো, বলেছে এক প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:2। তাহলে ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? এটাও দেখো ওই অনুপাত চ্যাপ্টার থেকে দিয়েছে, অর্থাৎ মিশ্রণের অঙ্ক। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? শরবতের অঙ্ক একটা দেওয়ার প্রবণতা বেশি থাকে স্কুলগুলিতে, ঠিক আছে? তো এটাও দেখে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপর দেখো
9 দাগের অঙ্কে কি বলেছে? 9 দাগের অঙ্কে বলেছে দেখো, রজনী কাকার দোকানে চাল ও গমের অনুপাত 5:2। চালের দাম 18% এবং গমের দাম 8% বৃদ্ধি পেলে এখন চাল ও গমের দামের অনুপাত কত হবে? ঠিক আছে। এরপর 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগের অঙ্কে কি বলেছে? 10 দাগের অঙ্কে বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 15 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? এটা তোমাদের 10 দাগে দিয়েছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অ্যাকচুয়ালি কার্য এবং সময়ের চ্যাপ্টার থেকেও এটা পড়ছে। ঠিক আছে। এছাড়া তোমরা এটা তোমার সময় ও কার্য যে চ্যাপ্টারটা রয়েছে সেইখান থেকেই মেনলি এই অঙ্কটা পড়ছে। ঠিক আছে। এরপর দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, তাই এটা সবাই করে রাখবে। এরপর দেখো 11 দাগে কিন্তু বীজগণিতের কিছু উদাহরণ আমরা দেখে নেব। বীজগণিতের উৎপাদক, গসাগু, লসাগু এবং সরল করা থেকে এইখানে তোমরা কোশ্চেন গুলো পাবে। তো প্রথমে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে দেখো, x⁴ প্লাস x²। এটা হচ্ছে 11 দাগের x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এইটার উৎপাদক বিশ্লেষণ করবে, জাস্ট সূত্র বসালে হয়ে যাবে। ঠিক আছে। তারপর 12 দাগে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে a² - b² - c² প্লাস 2bc। এইখানে দেখো, ওই b² - c² প্লাস 2bc ওইটা থেকে মাইনাস কমন নিয়ে নিলে ওইখানে ওটা সূত্র চলে আসছে b - c তার হোল স্কয়ারের সূত্র, আর ওই a² মাইনাস হোল ব্র্যাকেটের মধ্যে b - c এর হোল স্কয়ার দিলেই উৎপাদক বিশ্লেষণটা হয়ে যাবে 12 দাগের অঙ্ক। ঠিক আছে। এরপর দেখো 13 দাগে কি বলেছে? 13 দাগের উৎপাদক বিশ্লেষণ বলেছে x² - 1 - 2y - y²। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ। এরপর 14 দাগে দেখো, 14 দাগে লসাগু গসাগু নির্ণয় দিয়েছে। 14 দাগে দেখো, লসাগু গসাগু নির্ণয় দিয়েছে x² - y², কমা x + y তার হোল স্কয়ার, কমা x³ + y³। ঠিক আছে। এই তিনটে রাশি আলাদা আলাদা দেওয়া আছে, বীজগাণিতিক রাশি, এদের লসাগু নির্ণয় করতে হবে। তারপর দেখো 15 নম্বরে কি বলেছে? 15 নম্বরে বলেছে গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখো, গসাগু নির্ণয় বলেছে x³ - 8, x² + 3x - 10 এবং x³ + 2x² - 8x। এই তিনটে রাশির গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো এইগুলো সূত্রে পুট করলে আমরা এর গসাগু বের করতে পারবো। ক্লিয়ার? এরপর দেখো, এরপর আমরা 16 দাগের অঙ্ক দেখব। 16 দাগে দেখো, একটা সরল করা দিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সরল করা। এই টাইপের একটা সরল করা পড়ে 1/x - 1 প্লাস 1/x + 1 প্লাস 2x/x² + 1 প্লাস 4x³ x⁴ + 1। এইটাকে তোমাকে সরল করতে হবে। ঠিক আছে। তো এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এরপর দেখো 17 দাগের অঙ্ক দেখব। 17 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 17 দাগেও সরল করা দিয়েছে। 17 দাগে সরল করতে বলেছে a + b/ab হোল ইনটু a² + b² - ab প্লাস b + c/bc হোল ইনটু b² + c² - bc প্লাস c + a/ca হোল ইনটু c²। এটা একটু মিস করে গেছে, এটা হবে c² প্লাস a² মাইনাস ac মাইনাস ac। ওকে, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো এটা তোমরা লিখে নিবে। ঠিক আছে। এরপর দেখো, এরপর বলেছে 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কে কি বলেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। এই টাইপের একটা অঙ্ক দেয়, যদি x = a + 1/a এবং y = a - 1/a হয়, তবে x⁴ + y⁴ - 2x² y² এর মান কত? দেখো, এইটা x⁴ + y⁴ - 2x² y², এটা একটা সূত্রে চলে আসবে। সেটা সূত্রটা কি হবে? x² - y² তার হোল স্কয়ারের সূত্রে চলে আসবে। ঠিক আছে। আর x² - y² এর মানটা এখান থেকে তোমরা বের করে নিবে, দিলেই অঙ্কটা সলিউশন করতে পারবে। ঠিক আছে। তো তোমরা নিজেরা চেষ্টা করবে, না হলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি এর পরের ভিডিওতে আমি এই যে সেটটা নিয়ে এসেছি এর সলিউশন আমরা নিয়ে আসবো। ঠিক আছে। তো দেখো, এরপর আমরা 19 দাগের অঙ্কটা দেখব। 19 দাগের একটা এমনি মান নির্ণয় দিয়েছে। 19 দাগে সমাধান করো x + 1/2 মাইনাস x - 2/3 = 2। এটাকে সমাধান করে দেখাতে হবে। ঠিক আছে, এটা খুব সহজ। এরপর দেখো 20 দাগের অঙ্কতে কি বলেছে। 20 দাগের অঙ্কে বলেছে দেখো, একটি সংখ্যার 4 গুণ থেকে সংখ্যাটির 1/2 অংশ বিয়োগ করলে 210 হয়, সংখ্যাটি কত?
বলেছে একটা সংখ্যার 4 গুণ থেকে সংখ্যাটির 1/2 অংশ বিয়োগ করলে 210 হয়, সংখ্যাটি কত? দেখো সংখ্যাটা এক্স ধরে নিলেও তোমরা করতে পারবে, এক্স ধরেই করতে পারবে। তাহলে এক্স এর 4 গুণ মানে 4x, সেখান থেকে সংখ্যাটির 1/2 অংশ মানে x/2, ওইটা বিয়োগ করলে ইকুয়াল টু কত হবে? 210। ওইটা তোমরা সলিউশন করলেই আমরা এক্স এর মান পেয়ে যাবো, দিলে আমরা সংখ্যাটা বের করতে পারবো। এরপর দেখো আমরা জ্যামিতি ও উপপাদ্য পাঠে চলে যাচ্ছি। তোমাদের বইতে, গণিত প্রবাহ বইতে যে উপপাদ্য 7 আছে, অর্থাৎ প্রথম যে উপপাদ্য যেগুলো আছে তার মধ্যে উপপাদ্য 7টা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা তুমি স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এইটাই বলেছে, দেখো প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, ঠিক আছে? মানে ধরো এরকম একটা যদি ত্রিভুজ হয়, এরকম একটা ত্রিভুজ, সেই ত্রিভুজকে বর্ধিত করা হয়েছে, এরকম বর্ধিত করা হয়েছে, তাহলে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা এই অন্তস্থ কোণ, এই যে ভেতরের এ অ্যাঙ্গেল এ বি আর হচ্ছে যদি সি ধরি আর এটাকে যদি ডি ধরি, তাহলে অ্যাঙ্গেল এ সি ডি সমান অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এটা দেখাতে হবে, ঠিক আছে? এরপর উপপাদ্য 8 বলেছে প্রমাণ করো একটি, উপপাদ্য 8 বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং তাদের বিপরীত কোণগুলোর পরিমাপও সমান হবে, এটা দেখাতে হবে। এরপর দেখো উপপাদ্য বলেছে প্রমাণ করো, এটা 23 নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেনে বলেছে দেখো প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 বা 2 সমকোণ। এটাও একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, এটাও করে রাখবে। এরপর তোমাদের 24 দাগে দেখো, 24 দাগে বলেছে একটা সুষম বহুভুজের, অর্থাৎ বহুভুজ থেকে তোমাদের অঙ্কটা দিয়েছে, সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 150 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? অর্থাৎ এইখানে বহুভুজ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে এই অন্তকোণ, বহিঃকোণ এবং বাহুর সংখ্যা নির্ণয়ের উপর কিন্তু অঙ্ক পড়ে, ঠিক আছে? তাই এই জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। এরপর 25 দাগে দেখো, 25 দাগের অঙ্কটা কি বলেছে? 25 দাগের অঙ্কে বলেছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 9 হলে প্রতিটি বহিস্থ কোণের মান কত? তাহলে বাহুর সংখ্যা দিয়ে দিয়েছে, ওখানে বহিস্থ কোণের মান বের করতে হবে, ঠিক আছে? আমরা সূত্রে বসালেই পেয়ে যাব, যেটা ওই যে 360 ডিগ্রি বাই তোমার বহিঃকোণের মান সমান কি হয়? বাহুর সংখ্যা হয়। তাহলে ওইখান থেকে আমরা এখানে বহিস্থ কোণের মান বের করতে পারবো, ঠিক আছে? এরপর দেখো, এরপর 26 দাগের অঙ্কে বলেছে প্রমাণ করো যে কোন ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ দুটি ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। অর্থাৎ ত্রিভুজের যে বৃহত্তম বাহুটা আছে তার যে বিপরীত কোণটা সেটা ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা অবশ্যই বড় হবে, ঠিক আছে? যেটা বৃহত্তর বাহু তার কোণও বৃহত্তর হবে, আর যেটা ক্ষুদ্রতম বাহু তার কোণ ক্ষুদ্রতর হবে, ঠিক আছে? এরপর 27 দাগের অঙ্কটাতে বলেছে দেখো, 27 দাগে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ 70 ডিগ্রি হলে ভূমি সংলগ্ন কোণ দুটির মান কত? এটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে দিয়েছে, তার শীর্ষকোণ দিয়ে দিয়েছে, তাহলে শীর্ষকোণ থাকলে আমরা বাকি যে দুটো কোণের মান সেটা আমরা বের করতে পারবো খুব সহজে, ঠিক আছে? তো চলো এরপর 28 দাগের অঙ্ক, 28 দাগের অঙ্কে কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি এবং এবি সমান বিসি হলে, অর্থাৎ এটা সমদ্বিবাহু, এবি সমান বিসি হলে বিএসি এবং বিসি এর মান কত বের করতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর দেখো 29 দাগের কি বলেছে, 29 দাগে বলেছে একটি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 1080 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এখানে দেখো অন্তঃকোণগুলির সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে বাহুর সংখ্যা বের করতে হবে। এই টাইপের কিন্তু একটা অঙ্ক আমি বলেছি কম্পালসারি তোমাদের আসে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টারটা ভালো করে দেখে রাখো। এরপর দেখো বলেছে চিত্র সহ বিপ্রতিভ কোণ এবং একান্তর কোণ, এইটা সংজ্ঞা দিতে হবে এবং এটা তোমাদের ছবি এঁকে দেখাতে হবে। বিপ্রতিভ কোণ তো জানো, কাঁচির মতো, আমার ভিডিও আছে তুমি দেখতে পারো যদি তোমাদের কনসেপ্ট না ক্লিয়ার থাকে। এছাড়া একান্তর কোণ হচ্ছে কেমন, জেটের মতো দেখতে, এটার একান্তর কোণ কোনটা হবে? এই জেটের এই নিচের অংশটা, ঠিক আছে? এরপর দেখো, এরপর তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু টিপস রয়েছে। সবার প্রথম হচ্ছে তোমরা সবাই কি বইয়ের উদাহরণগুলো দেখো না, কিন্তু বইয়ের এই কোর্সে দেখির পাশাপাশি উদাহরণের যে সলভ এক্সাম্পল গুলো দেওয়া থাকে সেগুলো অবশ্যই দেখবে, ওইগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তারপর জ্যামিতি থেকে উপপাদ্যের ছবি সবসময় পেন্সিল দিয়ে পরিষ্কার করে আনবে, ঠিক আছে? এবং ডবল ভাবে পেন্সিল চালানোর চেষ্টা করবে না, যেখানে পেন্সিল
টানবে, একবারই পেন্সিলটা টানবে এবং পেন্সিলের নিবটা অবশ্যই সরু করে রাখবে, ঠিক আছে। এরপর একক, পাটিগণিতের উত্তরে অনেক সময় টাকা, দিন, লিটার এই এককগুলো তোমরা লিখতে ভুলে যাও। ওইরকম যদি একক তোমরা না লেখো তাহলে কিন্তু নাম্বার পরীক্ষক কাটতে পারে, ঠিক আছে। এরপর আশা করি এই যে প্রশ্নগুলো তোমার পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। তোমার পরীক্ষা খুব ভালো হোক এই আশা রেখে আজকের ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। এবং তোমরা যারা প্রথমবার এই চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কাছে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমরা যদি এই 30টি কোশ্চেনের সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে এর সলিউশন আনার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। ওকে, গুড বাই।